আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। পঞ্চম দিনের যুক্তি তর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হলো জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচারিক কার্যক্রম। রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ২৫ জন সাক্ষী ও তথ্য উপাত্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। তবে আসামি পক্ষের দাবি, গুলিতে আবু সাঈদের মৃত্যু প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে মামলার রায় দ্রুত হবে, কারণ অনারেবল ট্রাইব্যুনাল এটা অপেক্ষমান তালিকায় রেখেছেন আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার মতো। আমরা আশা করছি খুব শীঘ্রই এই মামলার রায় আমরা পাব। নির্বাচন বানচাল করার জন্য একটি দল পরিকল্পিতভাবে মিথ্যাচার করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে নিজ এলাকা ঢাকা ৮ আসনের মালিবাগে নির্বাচনী প্রচারের সময় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ ভালো আছে, বিএনপি সমর্থকরা কখনো কারো উপর হামলা করেনি। মিথ্যা সিম্প্যাথি পাওয়ার জন্য বিএনপির নাম ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি। ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে কখনো হামলা করেনি, কোনো রেকর্ড নাই। এগুলো হলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কথাগুলো হয়তো বলছে। নির্বাচন আমাদের অনেক আকাঙ্ক্ষিত একটা ফসল আমরা আদায় করেছি আন্দোলন করে, সুতরাং নির্বাচন ভণ্ডুল করার কোনো কারণ আমাদের নাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে চলছে প্রচারণা। সকাল থেকে প্রতিটি পাড়া মহল্লায় প্রার্থীদের পদচারণায় উচ্ছ্বসিত ভোটাররা। ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক জানান, মাঠ পর্যায়ে লেভেল প্লেইং ফিল্ড বজায় রয়েছে। এদিকে ঢাকা ৭ আসনে সকালে উঠান বৈঠক করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী হাফেজ এনায়েতুল্লাহ। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল সহ গ্যাস সমস্যার সমাধানের কথা জানান তিনি। তবে তিনি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় নেই বলে অভিযোগ করেন। এছাড়া ঢাকা ১২ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। তিনি বলেন, ৪০ বছরের বেশি সময় ধরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কাজ করেছেন। স্বচ্ছতা এবং জবাবদিহির রাজনীতি ও এলাকার মানুষের কল্যাণে কাজ করার কথা জানান তিনি। আচরণবিধির ব্যাপারে নির্বাচন কমিশন থেকে বারবার জামাত ইসলামকে তাগিদ দেয়, একটু ১৯ থেকে ২০ হলে তারা ভুল ধরে। অন্য কোনো দলকে আমি কোনো তাগিদ দিতে দেখি না। যে আল্লাহর রহমতে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ আমরা জনগণের সাথে এবং আমার এলাকার মানুষের সাথে কথা বলে এই সমস্যাগুলো আমরা সমাধান করব। এই মাঠের সন্তান হিসাবে আমাকে এলাকার জনগণ আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফুটবল মাঠে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। দর্শক, রাজধানীর বিভিন্ন এলাকায় প্রার্থীদের নির্বাচনী প্রচারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান ও সাদিয়া কানিজ। শুরুতে যাচ্ছি সাকিবের কাছে। সাকিব, আপনি এখন কোন আসনে আছেন এবং সেখানকার প্রার্থী ও তাদের সমর্থকদের তৎপরতা কেমন দেখছেন, এবং আরও জানতে চাচ্ছি যে ভোটাররা কি বলছেন? সাকিব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি কিন্তু এই এলাকাতে জনসংযোগ করছেন, প্রার্থীদের সঙ্গে কথা বলছেন, তার ভোট প্রার্থনা করছেন এবং এই এলাকার কি কি সমস্যা রয়েছে। যদিও তিনি বলছেন যে তিনি দীর্ঘদিন যাবৎ এই এলাকার এমপি ছিলেন, এই এলাকার প্রতিটি মানুষ তাকে চেনে এবং এলাকার সমস্যা কি রয়েছে এবং সেগুলো সমাধানে কি কি করতে হবে সবকিছুই মোটামুটি তার জানা রয়েছে, যার ফলে তিনি বলছেন যে তিনি পরীক্ষিত এলাকার মানুষের কাছে এবং জনপ্রিয়তার কথা উনি বলেছেন গণমাধ্যমকে তার সঙ্গে কিছুক্ষণ হাঁটতে, তাহলে পরে আসলে তার জনপ্রিয়তা কতটুকু সে সম্পর্কে জানা যাবে। এর আগে কিন্তু হাবিবুল্লাহ বাহার কলেজ, যেখানে পিঠা উৎসবে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের যাওয়ার কথা ছিল, সেখানে
11 দলীয় জোটের যে প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি সেখানে যান এবং যাওয়ার পরে কিন্তু একটি হট্টগোল সৃষ্টি হয়, তাকে ডিম নিক্ষেপ করা হয় এবং পরবর্তীতে সেখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলেছিলেন যে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সেই কলেজের কোনো পিঠা উৎসবে দাওয়াত দেওয়া হয়নি, তিনি ইচ্ছা করে সেখানে এসেছেন এবং একটি মব সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং তার সঙ্গে যে সকল লোকজন এসেছেন তারাই তাকে সেই ডিম নিক্ষেপ করে বিএনপির উপর দায় চাপানো হচ্ছে। সেই বিষয় নিয়ে কিন্তু আমরা মির্জা আব্বাসের কাছেও জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে তাদেরকে, পাশাপাশি সিম্প্যাথি নেওয়ার জন্য এই ধরনের কাজ তারা করছেন এবং তিনি আরেকটি বড় অভিযোগ করেছেন যে একটি প্রতিপক্ষ তারা আসলে নির্বাচন চায় না, নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এই ধরনের কাজ তারা করছেন। এবং তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন, বিএনপি দীর্ঘ সময় ভোটের লড়াই করেছেন এবং ভোটের লড়াই করে তারা আসলে ভোট চান এবং সুষ্ঠু একটি নির্বাচন যেন হয়, প্রতিটি মানুষ যেন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি তিনি বলেছেন এবং তিনি চান যে প্রতিটি ভোটাররা যেন সঠিক সময়ে ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট প্রদান করতে পারে। তো সব মিলিয়ে বলা চলে যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা এবং ঢাকা 8 আসন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাকিব আপনাকে। দর্শক, ঢাকা 14তে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী সাদিয়া কানিজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাদিয়া, আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন এবং সাথে আরো জানাবেন যে ভোটাররা সেখানে কি বলছে? জানা সকাল থেকেই কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছে। আমি এই মুহূর্তে মিরপুরের 14 নম্বর আসনে রয়েছি। এখানে কিছুক্ষণের মধ্যেই আসলে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির প্রচারণা চালানোর কথা, সে কারণে আমরা এখানে এসেছি এবং এর আগে বিএনপি প্রার্থী এবং জামাতের যেসব প্রার্থীরা আছে 16 আসনে তাদের প্রচারণায় আমরা ছিলাম। তারা কিন্তু ভোটারদের বিভিন্ন রকমের প্রত্যাশার কথা বলছেন। তারা এত বছর তারা যেসব সমস্যা, যেসব অপ্রাপ্তি যাদের ছিল সেই অপ্রাপ্তিগুলো পূরণ করার প্রত্যাশা তাদেরকে জানাচ্ছেন, তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন তারা ক্ষমতায় এলে তাদের জন্য কাজ করবেন এমন প্রত্যাশা দিচ্ছেন এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তারা সন্তোষ প্রকাশ করছেন। তবে কিছু অভিযোগের কথাও কিন্তু প্রার্থীরা জানাচ্ছেন, যেমন অনেক জায়গায় আসলে ভোটারদেরকে ভোট কিনে নেওয়ার জন্য টাকা দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে, এমন অভিযোগ অনেকে করছেন। আবার সেই অভিযোগগুলোর পাল্টা অভিযোগও অনেক প্রার্থী করছেন, এমন অভিযোগ আমরা পাচ্ছি। এছাড়া ভোটাররা কিন্তু ভালো সাড়া দিচ্ছেন। এত বছর তারা বলছেন এত বছর আমরা ভোট দিতে পারিনি, সেই জায়গা থেকে যোগ্য প্রার্থী আসলে নির্বাচিত হলে তারা তাদের জন্য ভালো কাজ করবে এমন প্রত্যাশার কথা কিন্তু ভোটাররাও জানাচ্ছেন। তো প্রার্থীদের কাছে ভোটারদের যেমন প্রত্যাশা রয়েছে, প্রার্থীরাও কিন্তু নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন, যেমন মাদক নির্মূল, সন্ত্রাস নির্মূল, চাঁদাবাজি নির্মূল এবং নারীদের যেসব সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করার বিষয়গুলো প্রত্যাশা দিচ্ছেন এবং বেকারত্ব দূর করার কথা বলছেন। যেসব এলাকায় গ্যাস সংকট রয়েছে সেই সব এলাকার গ্যাস সংকট দূর করবেন এবং যেসব সমস্যা নিয়ে আসলে এই এলাকার জনগণরা ভুক্তভোগী সেই সমস্যাগুলো সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আমি যেহেতু 14 নম্বর ওয়ার্ডের আসনে রয়েছে, এই আসনে কিন্তু ভোটার সংখ্যা প্রায় 4.5 লাখের মতো এবং এর অর্ধেকটা নারী এবং অর্ধেকটা পুরুষ, আমরা এমনটি জানতে পেরেছি। এবং ভোটারদেরও ভালো সাড়া পাচ্ছেন প্রার্থীরা এবং প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন। তো সুজানা, এই ছিল 14 নম্বর ওয়ার্ড থেকে আমার কাছে সর্বশেষ। জি সাদে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ইতোমধ্যে জনসমুদ্রে রূপ নিয়েছে। দুপুর 2:30টায় জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান। সভা থেকে ময়মনসিংহ বিভাগের 24টি সংসদীয় আসনের ধানের শীর্ষে প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করে দেবেন তিনি। এছাড়া তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। দলকে বিজয়ী করতে দিক নির্দেশনা দিবেন আগামীর পথ চলার।
ময়মনসিংহের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে তারেক রহমান আরও 2টি কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যা 6টায় গাজীপুরের রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা 7টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। কর্মসূচি শেষে রাত 8টায় গুলশানে নিজ বাসভবনে ফিরবেন তারেক রহমান। তারেক রহমানের আগমন উপলক্ষে জাহাঙ্গীর আলম জুয়েল দয়া করে দক্ষিণ জেলা তাঁতিদল দক্ষিণ জেলা আপনাদের। দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আছেন সহকর্মী শামীম চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছে আমরা সেখানে। শামীম, সমাবেশের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন পর্যন্ত সমাবেশ স্থলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসে পৌঁছাননি। আমরা যতটা জেনেছি কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে জনগণের উচ্ছ্বাস, এবং আমরা যেটা বলতে পারি এখন হয়তোবা এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসমাবেশের খুব কাছাকাছি এসে পৌঁছাচ্ছেন, এবং তিনি হয়তোবা কিছুক্ষণের মধ্যে এই সভা মঞ্চে উঠবেন এবং মঞ্চে উঠে এখানে তার নির্বাচনী প্রচারণার জন্য এখানকার যে 24টি সংসদীয় আসন আছেন সেই সংসদীয় আসনের যারা প্রার্থী রয়েছেন ধানের শীষের তাদের পরিচয় করিয়ে দিবেন, এবং এই নির্বাচনী সমাবেশে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। ইতিমধ্যেই এই ময়মনসিংহ বিভাগীয় 24টি আসনের যারা ধানের শীষের প্রার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়েছে, তবে তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এখানে যোগ দেবেন। আমরা দেখেছি যে এখানে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের প্রায় সব দলের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন। এই সার্কিট হাউস মাঠ প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে যখন তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন, এখানকার বিএনপি নেতাকর্মী যারা আছেন তারা আশা করছেন এই সার্কিট হাউস মাঠ পেরিয়ে আনন্দমোহন কলেজ পর্যন্ত এই জনসমাবেশ রূপ নিতে পারে। শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয়, এখানে কিন্তু সাধারণ জনগণ এসেও উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি একদম প্রত্যন্ত অঞ্চল থেকে জামালপুর, ময়মনসিংহ, শেরপুর এবং নেত্রকোনার মানুষজন পায়ে হেঁটে আমরা দেখেছি এখানে আসতে, এবং এখানে এসে এই জনসমাবেশে তাদেরকে যোগ দিতে দেখেছি। তাদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখছি, একটা উদ্দীপনা দেখছি। তাদের মধ্যে আমরা দেখেছি একটা নির্বাচনী উদ্দীপনা, এবং এই সার্কিট হাউস মাঠ জুড়ে এখন কিন্তু একটি নির্বাচনী আবহাওয়া আছে, যেটাকে আমরা নির্বাচনী আবহাওয়া বলতে পারি, উদ্দীপনা বলতে পারি। সেই উদ্দীপনা বিরাজ করছে। কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান এসে এখন পর্যন্ত এই সার্কিট হাউস মাঠে পৌঁছায়নি। কিছুক্ষণের মধ্যে তিনি এসে পৌঁছাবেন। তিনি আসলে আবার পরবর্তী সংবাদে আমরা আপনাকে জানাবো। শামীম, আপনাকে ধন্যবাদ। এদিকে 19 বছর পর নিজের পৈতৃক ভিটা বগুড়ায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার তার এই সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত সাধারণ ভোটাররাও। দলের শীর্ষ নেতাকে বরণেও প্রস্তুত স্থানীয় নেতাকর্মীরা। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর প্রথমবার পৈতৃক বাড়ি যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে উত্তরের এ জনপদে চলছে ব্যাপক প্রস্তুতি। জেলা জুড়ে বইছে সাজ রব। বৃহস্পতিবার বগুড়া পৌঁছে প্রথমেই শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে জনসমাবেশ করবেন তারেক রহমান। পরে গণসংযোগে যাবেন নিজের নির্বাচনী এলাকা বগুড়া সদর 6 আসনের বিভিন্ন এলাকায়। সেখান থেকে যাবেন বগুড়া 7 আসনে, ভোট চাইবেন ধানের শীষের প্রার্থীর পক্ষে। দীর্ঘদিন পর নেতাকে কাছে পাওয়ার খবরে উচ্ছ্বসিত দলীয় কর্মী সমর্থক থেকে এলাকাবাসী। সমাবেশ স্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আদরের ধন জনাব তারেক রহমান উনি আসবেন, এটা বগুড়ার মানুষ ভীষণভাবে অপেক্ষা করছে। আমরা নিজেদেরকে অসম্ভব সৌভাগ্যবান মনে করি যে তারেক রহমান আমাদের আসনের প্রার্থী। বাংলার মানুষ এখন মনে করে তারেক রহমানের নেতৃত্বে
গণতন্ত্র আবার মুক্ত হবে। তারেকের এ সফর দলের সাংগঠনিক শক্তিকে আরো সুদৃঢ় করার পাশাপাশি বগুড়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন নেতারা। উনি বগুড়া আসছেন কথা শুনে বগুড়া মানুষ জেনে গেছেন যে বগুড়াতে তার আপনজন বগুড়া আবার ফিরে আসছে। বগুড়া মানুষের একমাত্র আপনজন হলো বিয়া পরিবার। দীর্ঘ 18 বছর পর বগুড়ায় আসছেন, তো কাজী বগুড়ার নেতা কর্মীদের আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস আলাদা। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা সদস্য হিসেবে রাজনীতিতে হাতেখড়ি বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের। সুলাইমান কবির, RTV। দাড়িপাল্লার মাপে কোনো হেরফের হবে না বলে ঘোষণা দিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে নারীদের জন্য পৃথক যোগাযোগ ব্যবস্থা করার পাশাপাশি সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ করা হবে। সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলে তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলছে, আবার মা বোনদের গায়ে হাত তুলছে, যা চলতে পারে না। এ সময় নির্বাচনী প্রচারণায় বাধা কিংবা নারীদের লাঞ্ছিত করা হলে তা প্রতিরোধ করার ঘোষণা দেন জামায়াতে আমির। পরে সাতক্ষীরায় জনসভায় বক্তৃতা করেন তিনি। আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। আবার আরেকদিকে এই মহিলারা যখন কোনো একটা দলের পক্ষে, আদর্শের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত। এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার হাবিবুল্লাহ বাহার কলেজে ঘটনা ঘটে। হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। ঘটনার পর রাজধানীর শান্তিনগর মোড়ে সমর্থকদের নিয়ে অবস্থান করছেন এনসিপির এই প্রার্থী। এ ঘটনায় দুপুর 2টায় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের ঢাকা ৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। 2 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে আলোচিত সেই হত্যাকাণ্ডের রহস্য এখনও অন্ধকারে। বাবাকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারান সৌদি ফেরত যুবক বিলাল হোসেন বাবু। ঘটনার এতদিন পরও এজাহারভুক্ত অধিকাংশ আসামি ধরা ছোঁয়ার বাইরে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলায় নাম থাকা 6 আসামির মধ্যে মাত্র 2 জন কারাগারে গেলেও বাকি 4 জন এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত 24শে নভেম্বর, সময় তখন প্রায় রাত 8টা। মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে দেশীয় অস্ত্র নিয়ে আবুল কাশেমের উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। বাবার উপর আক্রমণ দেখে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন ছেলে বিল্লাল হোসেন বাবু, কিন্তু সেখানেই দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারান তিনি। ঘটনার পর নিহতের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে মামলার 2 মাসের বেশি সময় পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ পরিবারের। হত্যা মামলা অগরে সব ধরে লিছি, মুসাফিরের মামলা সব ধরে লিছি, কিন্তু আমার মামলা কোনো কিছু করতেছে না। পুলিশের ভূমিকা হেরা কইতাছে, আমরা করতেছি, এটা করতেছি, এটা করতেছি, কিন্তু হেরা কোনো আসামি ধরে না, কোনো কিচ্ছু না। কোনো ব্যাপারে ফোন দিলে হেরা বিরক্ত হয়ে যায়, হেরা কোনো কাজই করে না। আমরা চাই যে প্রত্যেকটা আসামির ফাঁসি হোক, যাতে কোনো এলাকায় বা কোনো জায়গায় এরকম কাজ যেন না করতে পারে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যে এই মামলায় জড়িত থাকার অপরাধে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি, বেশ কিছু লেনদেন এবং অন্যান্য বিষয়ে জড়িত, যেমন এলাকা আধিপত্য বিস্তার সহ নানা বিষয়গুলো চলে আসছে। আমরা এখন ঘটনাটি তদন্ত করছি এবং জাহান্নামী অন্যান্য যারা আছে তাদেরও গ্রেফতারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, মূলত এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।
ঢাকার বাণিজ্যিক প্রাণকেন্দ্র কারওয়ান বাজারে সিটিজেন্স ব্যাংক পিএলসি কারওয়ান বাজার উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ব্যাংকের পরিচালনা ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান শাখাটির উদ্বোধন করেন। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর ও গ্রাহক বান্ধব ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কার্যক্রম পরিচালনা করছে সিটিজেন্স ব্যাংক। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক NK মুবিন, AKM শহীদুল হক, ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আব্দুল লতিফ সহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যবসায়ীরা। দুপুরের সংবাদ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।